আসসালামু আলাইকুম। কিছু কমন ভুল করে বিনিয়োগকারীরা। আজকে আমরা তার সম্বন্ধে সামান্য একটু কথা বলবো। প্রথম যেটা পুঁজিবাজারের সময় একটা ধারণা প্রায় অনেকেই দিয়ে থাকে যে পুঁজিবাজারে গেলে টাকা হারায়, এখানে টাকা নিয়ে কেউ ঘরে আসতে পারে না। এই একটা জিনিস প্রচলিত আছে এবং এটাকেই সমর্থন করার জন্য বা প্রমাণ করার জন্য বলে যে এখানে অনেকটা জুয়ার মতো। এর মধ্যে সত্যতা নাই আমি এটা বলবো না, বাট পুঁজিবাজারের যে নিয়ম কানুন, এটা জুয়ার কোনো নিয়ম কানুন ওইভাবে নাই এবং টাকা হারায় এই কতটা ঠিক। তাহলে এই কারণগুলো জানতে হবে কেন এই ঘটনাটা ঘটে। এক নম্বর হচ্ছে পুঁজিবাজারে টাকা নিয়ে বিনিয়োগ করতে আসে। পুঁজিবাজারের ABCD সাধারণ প্রাইমারি জ্ঞানও নাই। তো যার প্রাইমারি জ্ঞান নাই, একটা লোক কৃষক বীজ চিনে না, জমি চিনে না, সার চিনে না, সে যদি চাষাবাদ করতে যায় তার কি ফলন হবে? যখন পানি দেওয়ার কথা সামান্য, সে ওখানে এটা জোয়ারের মতো বাসায় দিল, ফল তো হবে না। এই একটা ভুল প্রায় সব বিনিয়োগকারী করে, পুঁজিবাজার সম্বন্ধে প্রাথমিক একটা ধারণা না নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করে। তো আমি এই জন্য পুঁজিবাজারে যারা বিনিয়োগ করতে আসেন, আপনাদেরকে প্রথম বলবো যে আপনারা পুঁজিবাজার সম্বন্ধে প্রাথমিক ধারণা নেন। প্রাথমিক ধারণা যতদিন পর্যন্ত আপনার না হবে ততদিন আপনি শুধু আইপিওতে অ্যাপ্লিকেশন করেন। আইপিও পাইলে ভালো শেয়ার হলে রেখে দিতে পারেন, না হলে বিক্রি করে লাভ নিতে পারেন। তো এই ছাড়া আপনাকে সেকেন্ডারি মার্কেটে বাজার সম্বন্ধে না বুঝা, ব্রোকার হাউসের হোক, আপনার বড় ভাই হোক বা অন্য বিনিয়োগকারী হোক, ওদের পরামর্শে পুঁজিবাজারে আসলে আপনার লাভ করার নিশ্চয়তা আমরা কেউ দিতে পারবো না। সেখন বিনিয়োগ করতে গিয়ে একজন বলল যে এটা কিনলে লাভ হবে, সে ওটা কিনে ফেলে। সেই জন্য আমরা বলবো যে পুঁজিবাজার সম্বন্ধে অন্তত 2 মাস 4 মাস পড়াশোনা করা, যোগ জিজ্ঞাসা করা, পারলে 2-একটা ট্রেনিং প্রোগ্রাম অংশ করা করে যদি বিনিয়োগ করতে আসে তাহলে সে লাভ করতে পারবে। দ্বিতীয়ত, ব্রোকার হাউস নিয়ে নির্বাচনেও অনেকে ভুল করে। কেউ বলে যে আমার বাসার কাছে আছে, আমি ওটা নেব। কেউ বলে যে এরা কমিশন সবচেয়ে কম নেয়, ওটা নিব। কেউ বলে যে এরা তো খুব নামি দামি লোক। সবই ঠিক আছে, কিন্তু আপনার পারপাস সার্ভ করবে কে, আপনাকে সেটা দেখতে হবে। পুঁজিবাজারের একটা প্রচলিত জিনিস হয়েছে যে যে কমিশন কম নেয় তার ওখানে করবে। তো কমিশন কম নেয়, এটা তো যদি সিলেকশনের ক্রাইটেরিয়া হয়, তাহলে আপনি মাছ কিনলে মাছ যেটা সবচেয়ে কম দাম, একই মাছ যেটা সবচেয়ে কম সেটা কিনে, সেটা হবে পচা। সবজির মধ্যে একই সবজি যে সবচেয়ে বাসি যেগুলো আছে সেগুলো কম দামে, তো সেগুলো তো আপনি কিনেন না। আপনাকে মিনিমাম একটা স্ট্যান্ডার্ডের ব্রোকার সিলেক্ট করতে হবে। সেখানে যদি ভুল করেন তারপরেও আপনাকে সেখানেও লস দিতে হবে। আরেকটা জিনিস, গুজব যে পুঁজিবাজারে কি হারে বেচা কিনা হয়, শোনা যায় পয়সার বিনিময়েও গুজব বেচা কিনা হয়। আমি আপনাকে আইটেম একটা সিলেক্ট করে দেব, যা লাভ হবে আপনাকে আমাকে এত দেবেন। তো এইটা যিনি গুজব বেচা কিনা করেন, উনি যদি একবারে আপনারা লাভ করে দেন, তুমি তো সেকেন্ড টাইম গুজব বিক্রি করবো কি করে? 10টা আপনাকে সিলেক্ট করে দিলে একটা লাগবে, 9টাতেই লোকসান হবে। তো সেটা থেকে দূরে থাকতে হবে। আরেকটা জিনিস যেটা করে যে, যেমন আমরা পুঁজিবাজারে বিনিয়োগ বললে পোর্টফোলিও ম্যানেজমেন্টের প্রশ্নটা আসে। পোর্টফোলিও কি সেটাও জানে না, সব টাকা দিয়ে একটা শেয়ার অথবা একটা সেক্টরের 2টা শেয়ার কিনে বসে, যার ফলে ওই শেয়ারটা যখন দাম কমে যায় তখন তার পালপিটেশন শুরু হয়, আরও কমে যাবে এই ভয়ে বিক্রি করে লস গায়ে নেই। আরেকটা কমন মিস্টেক শুনে শুনে যেটা মানুষ অ্যাকোয়ার করে, সেটা হচ্ছে যে মার্জিন লোন কত দিবেন। আরে বাবা, লোন কত দিবেন? আপনি নিজের টাকাটা বিনিয়োগ করার নিয়ম কানুনও এখনো শিখেন নাই। আপনার নিজের টাকাটাও ঠিক মতো বিনিয়োগ করতে পারছেন না। আপনি লোন নিলে তো ডাবল মরবেন, ডাবল রিস্ক। নিজের টাকায় রিস্ক নিলে যেটা হয়, পরের টাকায় রিস্ক নিতে গেলে আপনি সমপরিমাণে রিস্ক নিতে পারবেন না। এবং যতদিন অভিজ্ঞ না হবেন পুঁজিবাজার সম্বন্ধে, ততদিন কোনো লোনের ধারে কাছেও যাবেন না। আমাদের রেগুলেটরের মাথায়ও এটা ঢুকাইছে যে পুঁজিবাজারে লোনের টাকার ব্যবস্থা করতে হবে, নাহলে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে না, ভলিউম হবে না। আমি এই কথার সাথে একমত না। এটার মধ্যে সত্য মিথ্যা দুটিই আছে, দুটোর মধ্যে একটা ব্যালেন্স দরকার।
1000 কোটি টাকা যদি ডেইলি ট্রেড হয়, তার 20% হয়তো লোনের টাকা হইতে পারে, বাকিটা ওন টাকা হওয়া উচিত, নাহলে কিন্তু রিস্ক বেড়ে যাবে। আরেকটা ধারণা যে পুঁজিবারে আসলে ওভারনাইট প্রফিট করা যাবে এবং তাড়াতাড়ি বড়লোক হয়ে যাবে, এই দুটোর মধ্যে দুটেই ভুল ধারণা। আপনি যদি বিনিয়োগ করেন, বিনিয়োগের একটা সময় আছে এবং সেই সময়টা কখন আসে, কখন শুরু হয়, কখন শেষ হয়। যেমন আমি একটা কথা বলি, আপনার রেকর্ড ডেটের আগের দিনে শেয়ার কিনলে 3 দিন পরে গিয়ে ডিভিডেন্ড পেয়ে যাবেন, এটা তো সারা বছরের জন্য হয় না। তাড়াতাড়ি এই কথাটা এখান থেকে বাদ দিতে হবে। বিনিয়োগ মানি হচ্ছে যে একটা সময়ের জন্য বিনিয়োগ, হতে পারে 6 মাস, হতে পারে 9 মাস, হতে পারে 1 বছর, হতে পারে 5 বছর। সঠিক সময়ে শেয়ার না কিনেও লসের একটা কারণ। এই সঠিক সময় বলতে সাধারণ বিনিয়োগকারী হিসাবে আপনার দেখা উচিত গত 6 মাসে বা 1 বছরে এই শেয়ারের প্রাইসটা কোথায় ছিল। অনেক ওয়েবসাইট আছে যেখানে 1 বছর 2 বছরের শেয়ার প্রাইসের তথ্য দেখে, ওখানে যদি আপনি দেখেন যে শেয়ারের প্রাইসটা পিকে আছে, অতীতে এত উপরে এই শেয়ারের দামটা উঠে নেয় অথবা উঠলে আবার পড়ে গেছে, ওরকম এগুলোকে আমরা পিক বলি। ওই পিকে শেয়ার না কিনে ভালো। এখন যিনি শুনে কিনেন উনি তো আর অ্যানালিসিসও যান না, কোনো ওয়েবসাইটেও ঢুকেন না। সিম্পল, এটা এমন কোনো জটিল কিছু না। সাধারণ লোকের বললেও বুঝতে পারবে এই শেয়ারটা গত 2 বছরে একটা শেয়ার 18 টাকা উঠে আবার পড়ছে, আরেকবার 18.5 টাকা উঠে পড়ছে, আরেকবার 19 টাকা গিয়ে পড়ে গেছে। তো আপনি সেই শেয়ারটা পরে যদি 23 টাকা হয়, 24 টাকা হয়, এটা কিনবেন না। সেটা না কিনে ভালো। নতুন বিনিয়োগকারীদেরকে অন্তত এই জিনিসটা যে অতীতের সেই প্রাইসের রেকর্ডটা নাকি সেটা দেখবেন। বিক্রি করার সময়ও একই কথা, যে শেয়ারের দাম পড়তে পড়তে এই একই শেয়ার ধরলাম পড়তে পড়তে 13-14 টাকায় চলে আসছে। এখন আপনি কিনছেন 16 টাকায় বা 17 টাকায়, তো এখন 13-14 টাকায় চলে আসছে। এখন আপনি যদি মনে করেন যে না এই শেয়ারটা আর তো বাড়বে না, আমি তো 3 মাস ধরে রাখছি, তো আপনি প্রতিটা রেকর্ডটা দেখেন এই শেয়ারের প্রাইসটা যে উঠানামা করছে 3 মাসে করছে না 4 মাসে করছে। যখন উঠছে তখন কি ইকোনমিক ফান্ডামেন্টালসের কি অবস্থা ছিল। যেমন এবার কোভিডের সময় অনেক কোম্পানির পারফরমেন্স খারাপ, ইপিএস খারাপ আসতেছে। তো ইপিএস খারাপ আসতে বলে আপনি শেয়ার যদি বিক্রি করে দেন তাহলে এটা ভালো সিদ্ধান্ত হবে? এটা ভালো হবে না। কারণ জুলাই থেকে ফার্স্ট কোয়ার্টার শুরু হয়েছে, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর পর্যন্ত ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো যায়নি। এখন আশা করতেছি ভালো যাবে। আবার সেকেন্ড ওয়েভ এবার কথা উঠতেছে। সেকেন্ড ওয়েভ যদি সত্যিই যদি লকডাউনের মতো জায়গায় নিয়ে যায় তাহলে শেয়ারের দাম আরও কমতে পারে, প্রফিট আরও কমতে পারে। তো এখন বিনিয়োগকারীদের উচিত যে ধৈর্য ধরে শেয়ার কিনা এবং শেয়ার কিনে অপেক্ষা করা। ওভারনাইট আপনি লাভ চাইলে এটা পারবেন না, এটা ওভারনাইটের কোনো ব্যাপার না। আপনি যখনই কোনো একটা শেয়ারের রং বিনিয়োগ করলেন, শোনা কথা একটা শেয়ার কিনলেন, দেখলেন যে এটা 2-3 দিন ধরে পড়তেছে, তখন সে কিন্তু অসময়ে শেয়ারটা বিক্রি করে দিয়ে লসে ভাগীদার হয়ে যায়। ভালো শেয়ারের দাম যদি কমে তখন এটা আবার বাড়ারও সম্ভাবনা থাকে। আমি বারবার করে বলছি এটা রেগুলেটরদের মিস্টেক, আমাদের দেশের মিস্টেক। পুঁজিবাজার এমন একটা জিনিস, এখানে প্রচুর পড়াশোনা করা লাগে। আর আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা লোকজনকে বলি, বিনিয়োগকারীদেরকে বলি, ওরা আমাদেরকে পাল্টা জিজ্ঞাসা করে যে ভালো কোম্পানি ছাড়া তো দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা কি ঠিক হবে? এই প্রশ্নটা কিন্তু যৌক্তিক। আমাদের এখানে অনেক কোম্পানি আছে 10 বছর 15 বছর আগে আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে আসছে, কিন্তু ওর 10 টাকার শেয়ারের অ্যাসেট ভ্যালু এখন 11 টাকা আছে, নাহলে 9.5 টাকা আছে, কোথাও 12 টাকা আছে। যদি কোম্পানি ভালো হয় তাহলে তো এরকম হওয়ার কথা না। আমাদের রেগুলেটরকে আমরা বলবো বা অন্যান্য যারা এর সাথে আছে বলবো যে আপনারা পুঁজিবাজারে ভালো কোম্পানি আনেন, যে কোম্পানি নিজেই চাচ্ছে যে 50 বছর ব্যবসা করতে, 100 বছর ব্যবসা করতে, জেনারেশন টু জেনারেশন ব্যবসা করতে। তাহলে মানুষ ওইসব জায়গায় দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে মানুষ লাভবান হতে পারবে। 1 বছর ডিভিডেন্ড দিল, পরের বছর নো ডিভিডেন্ড, 1 বছর গ্রোথ দেখালো, পরের বছর নেগেটিভ গ্রোথ দেখালো। এই ধরনের কোম্পানি যেগুলো অলরেডি পুঁজিবাজারে চলে আসছে, এগুলোকে মানে খারাপ ভাষায় বললে মেরামত করতে হবে। আর খারাপ ভাষা না হলে এদেরকে নিয়ে বসে হোয়াট ইজ দেয়ার প্ল্যান ফর নেক্সট ইয়ার, হোয়াট ইজ দেয়ার প্ল্যান ফর নেক্সট 5 ইয়ার্স। যদি দেখা যায় যে এগুলোর মধ্যে কোনো দিক নির্দেশনা নাই, ওসব কোম্পানিকে বলা উচিত যে আপনারা ডিলিস্টেড হয়ে বিনিয়োগকারীদের পয়সা করে দিয়ে চলে যান। নাহলে কিন্তু আমাদের পুঁজিবাজারকে আমরা মানুষকে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার জন্য যেসব পরামর্শ দেই এগুলো কোনো কাজে আসবে না।
ধন্যবাদ।